আমি এই ভিডিওটার মাধ্যমে অপশনাল জিওগ্রাফি, তার যে সিলেবাস, কোশ্চেনের প্যাটার্ন এবং মার্কসের ডিস্ট্রিবিউশন এবং স্ট্র্যাটেজি সমস্ত কিছু আমি এই ভিডিওটাতে ক্লিয়ার করব। এছাড়াও ক্লিয়ার করব যে জিওগ্রাফি কতটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ডব্লিউবিসিএসে। তো আমরা জানি যে ডব্লিউবিসিএস পরীক্ষাতে বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে একটা অপশনাল সাবজেক্ট রাখলে এ এবং বি এই দুটো গ্রুপে পরীক্ষা দেওয়া যায়। অর্থাৎ এ এবং বি গ্রুপে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে অপশনাল হিসাবে একটা সাবজেক্ট রাখতে হবে। এবার এরকম অনেকগুলো অপশনাল সাবজেক্ট রয়েছে। তো তার মধ্যে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে অপশনাল জিওগ্রাফি কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অর্থাৎ অনেকে নিচ্ছে কেন, তার কারণ হচ্ছে অনেকগুলো। যেমন দেখতে পাচ্ছি আমরা যে জিওগ্রাফি অপশনালে অনেকে এখন সাকসেস পাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে আমরা দেখতে পাচ্ছি যে আগে অপশনাল জিওগ্রাফিতে ওয়ার্ল্ড জিওগ্রাফিটা অনেক বেশি ছিল, তো সেটা এখন সেভাবে নেই। এখন যেটা আছে ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফি, যেটা ওয়ার্ল্ড বেস কিছু এক্সাম্পল হিসাবে পড়লেই হয়ে যায়, এবং যার অ্যাপ্লিকেশনটা আবার আমরা পাচ্ছি ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে। এবং নাম্বার থ্রি বলতে পারি যেটা যেটা হচ্ছে অনেকে যারা সায়েন্স বা আর্টসেও রয়েছে বা কমার্সে বা যে কোনো স্ট্রিম থেকে রয়েছে, তো তারা যারা বুঝতে চায়, অর্থাৎ বুঝে পড়াশোনা করতে চায় বা বুঝে তারপর তারা পরীক্ষা দিতে চায়, অপশনাল হিসাবে একটা সাবজেক্ট চুজ করতে চায়, তো তখন তারা জিওগ্রাফিটাকে চুজ করে। এবং এক্ষেত্রে আরেকটা কথা আমি অবশ্যই ক্লিয়ার করে দেব, যে জিওগ্রাফি অপশন হিসাবে রাখলে পেপার টুতে যেটার পার্ট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেটা কিন্তু আমাদের ডব্লিউবিসিএস এর মেন পরীক্ষাতে বা এমসিকিউ পেপারে অনেকটা সুবিধা হয়ে থাকে, এবং প্রিলিমতেও অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে। এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যেভাবে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে কনসেপচুয়াল, সেখানে অনেকটা হেল্প হয়ে থাকে। ওকে, তো এখানে দেখো যে সিলেবাস অফ অপশনাল জিওগ্রাফি, অর্থাৎ অপশনাল জিওগ্রাফির সিলেবাসটা কী রয়েছে। সিলেবাসটা দুটো পার্ট রয়েছে, একটা পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু। ওকে, এই যে দুটো পেপার, অর্থাৎ দুটো পেপারে পরীক্ষা দিতে হবে, সেখানে প্রথম যেটা আমাদের আছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফির মেন প্রিন্সিপালসগুলো রয়েছে। তাহলে এখানে কি দুটো পার্ট আছে। ওকে, একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট, ফিজিক্যাল যেটাকে আমরা বলি প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল পার্ট, আর একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। ওকে, হিউম্যান জিওগ্রাফি, এটা আমি বলি ফিজিক্যাল জিওগ্রাফি। এই যে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল যেটা, সেখানে কিছু কিছু কনসেপ্ট রয়েছে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব কনসেপচুয়াল, অর্থাৎ যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু ভালোভাবে তুমি অ্যান্সার করে আসতে পারবে। ওকে, আর একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, যেটা ধরে রাখো আমাদের পপুলেশন, ওকে, তারপরে রিসোর্স, রিজিয়ান, এই সমস্ত বিষয় বা কনসেপ্টের উপর রয়েছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। এই রিজিওনাল জিওগ্রাফিতেই কিন্তু যেটা বলছিলাম বারবার, যে পেপার টু, অর্থাৎ পেপার টুতে দুটো ভাগ আছে, একটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, দুটো ভাগে ভাগ করা আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল, এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল। তাহলে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, তাহলে কী কী রয়েছে, মেন জিনিসটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে, হিউম্যান জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া রয়েছে, এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। একটা খুব সুন্দর বিষয় তোমরা যদি লক্ষ্য করো, হিউম্যান জিওগ্রাফিতে ধরে নাও পপুলেশন জিওগ্রাফি আছে, তাহলে পপুলেশন জিওগ্রাফি, আবার দেখো তুমি ইন্ডিয়ারও কি আছে, ইন্ডিয়ারও পপুলেশন জিওগ্রাফি রয়েছে, আবার ওয়েস্ট বেঙ্গলেরও পপুলেশন জিওগ্রাফি রয়েছে। তাহলে এখানে তুমি কি করছো, কনসেপ্টটা ক্লিয়ার করছো, আর এখানে তুমি অ্যাপ্লাই করছো, এখানে কিছু কিছু অ্যাপ্লিকেশন তোমার থেকে যাচ্ছে। আবার তুমি যদি ধরো ফিজিক্যাল জিওগ্রাফিতে, আমি ধরে নিলাম যে তোমরা প্লেট টেকটনিক্স পড়েছো, প্লেট টেকটনিক্স অর্থাৎ যেগুলো থেকে আর্থকোয়েক বা অন্যান্য বিভিন্ন টেকটনিক মুভমেন্টগুলো হয়ে থাকে, ধরো প্লেট টেকটনিক্স আছে। ওকে, তো এই যে প্লেট টেকটনিক আছে, এই প্লেট টেকটনিক্সের যদি আমরা ভালো করে পড়ে রাখি, তাহলে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, আবার ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো আমাদের কাছে কেউ ইজি হয়ে যায়। অর্থাৎ সিলেবাসটা এমনভাবে রয়েছে, যদি খুব খুব ভালোভাবে কেউ যদি পড়ে, এবং সবচেয়ে বড় ব্যাপার যদি ইন্টারেস্ট নিয়ে, যদি ভালো লাগে, যদি কেউ পড়তে পারে, তাহলে কিন্তু খুব ভালো অ্যান্সার লিখে আসা যায় এই জায়গা থেকে। ওকে,
দেখো তোমরা তাহলে বুঝতে পেরেছো, তাহলে আমাদের মেন 4টে ভাগ আছে। একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আবার প্রত্যেকটার সাথে রিলেটেড। আশা করি বুঝে গেছো। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে রিলেটেড, অর্থাৎ এখানে আমাকে আলাদা করে কোনো একটা ইউনিট পড়তে হচ্ছে বা আলাদা করে কোনো একটা ইউনিট আমাকে ভালো করে পড়ে নিতে হবে, এরকমটা ব্যাপার নয়। তুমি যদি ফিজিক্যাল এবং হিউম্যানে কনসেপ্ট ক্লিয়ার করে রাখো, তাহলে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমার গ্রিপের মধ্যে চলে এলো। তুমি সেই কনসেপ্টটা দিয়ে খুব ভালো অ্যান্সার কিন্তু তুমি করে আসতে পারবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, তুমি মেন পরীক্ষাতে যে এমসিকিউ কনসেপচুয়াল আসে, সেখানেতেও কিন্তু তুমি ভালোভাবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করে আসতে পারবে। তার জন্য প্রয়োজন কি? তার জন্য প্রয়োজন হচ্ছে একটা প্রপার কনসেপ্টকে ক্লিয়ার করা এবং কিছু ভালো স্টাডি মেটেরিয়াল বা নোটস ভালো করে পড়ে নেওয়া। এবং সেটা যদি তুমি রেগুলার বেসিসে করতে পারো, তাহলে আমার মনে হয় না যে অপশনাল জিওগ্রাফিতে কোনো সমস্যা রয়েছে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, অপশনাল জিওগ্রাফিতে সাবজেক্টটা যদি ভালো না লাগে, তাহলে কিন্তু কখনোই সেটা নেওয়া উচিত না। কারণ অপশনাল জিওগ্রাফি তুমি 1 বছর বা 2 বছর পড়ছো, তারপরে তোমার মনে হলো আমি চেঞ্জ করব, সেটা হলে কিন্তু তোমাকে সম্পূর্ণ নতুন একটা সাবজেক্টে শিফট করতে হয়। সেটা হয়তো তুমি প্রিলিমিতে বা মেনে পড়ে এসেছো, বাট তোমাকে শিফট করতে হয়। এই শিফট করার কিন্তু খুব সমস্যাজনক হয়ে পড়ে। কিন্তু ফার্স্ট চান্সে যদি তুমি পেয়ে যাও, তাহলে খুবই ভালো। অর্থাৎ তোমাকে প্রথম থেকে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেকটা বিষয়কে ভালো করে মাথায় রেখে আমাদেরকে কিন্তু আগাতে হবে। ওকে, তো নেক্সট আমি আসি। দেখো, এই যে পেপার 1 এবং পেপার 2 রয়েছে, এই যে বললাম প্রথমে যে প্রিন্সিপালস অফ জিওগ্রাফি আর রিজিওনাল জিওগ্রাফি, দুটো ভাগ মেন। এবারে এই দুটো ভাগের মধ্যে দেখো, এটা থেকে রয়েছে 200 নাম্বার, এটা থেকে রয়েছে 200 নাম্বার। টোটাল পেপারটা কত? 400 নাম্বারের। ওকে, মার্কসের ডিস্ট্রিবিউশনটা আমি অবশ্যই বলে দেবো। তার আগে কতগুলো বিষয় আমি বলে রাখি যে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ভাগে ভাগ করা রয়েছে। ওকে, এখানে ভাগ করা রয়েছে। গ্রুপ এতে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি এবং গ্রুপ বিতে রয়েছে হিউম্যান জিওগ্রাফি। এই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে রয়েছে জিওমরফোলজি। জিওমরফোলজি বলতে আমাদের ল্যান্ডস্কেপ যেগুলো নিয়ে আলোচনা করে, অর্থাৎ ধরো রিভার বা নদী, তার ইরোশন আছে, তার ডিপোজিশন আছে। তাহলে এই যে ইরোশন এবং ডিপোজিশন দুটো, তার যে ইরোশনের ফলে কোন কোন ফিচার তৈরি হয় এবং ডিপোজিশনের ফলে কোন কোন ফিচার তৈরি হয়ে থাকে, সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জিওমরফোলজিতে পড়তে হবে। অর্থাৎ একদম ল্যান্ডস্কেপ নিয়ে যে আলোচনা, সেই আলোচনা রয়েছে কিন্তু এই জিওমরফোলজিতে। ক্লাইমেটোলজিতে কি রয়েছে? ক্লাইমেটোলজিতে রয়েছে যে জলবায়ু সংক্রান্ত আলোচনা, অর্থাৎ আমাদের যে ক্লাইমেটিক কন্ডিশন, ওয়েদার, সাইক্লোন, এইগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে, মানে পড়তে হয় আমাদের। দেখো, ধরো আমি একটা যদি এক্সাম্পল হিসাবে বলি, যেমন ধরো ট্রপিক্যাল সাইক্লোন আর টেম্পারেট সাইক্লোন, দু ধরনের সাইক্লোন আছে। তাহলে এই যে ট্রপিক্যাল এবং টেম্পারেট সাইক্লোন, তার অরিজিন কীভাবে হচ্ছে, ওকে, আমাদের অরিজিন কীভাবে হচ্ছে তুমি যদি পড়ে রাখো, এই দেখো এখানে এই জায়গাটা আমি বোঝানোর জন্য বলছিলাম যে তুমি যদি ট্রপিক্যাল সাইক্লোন পড়ে রাখো, তার অরিজিন এবং তার বৈশিষ্ট্য পড়ে রাখো, তাহলে তোমাকে যদি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে কখনো আমফান থেকে কোশ্চেন আসে বা সাইক্লোনের যদি ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আসে, সেই অ্যান্সারটা তুমি খুব সহজে করে নিতে পারবে বা করতে পারবে। তার মানে আমাকে এই কোশ্চেনটাকে ভালো করে লেখার জন্য আমাকে যদি আলাদা করে কোনো কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হতো, যেটা আমার সিলেবাসের মধ্যে নেই, সেটা কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়তো। বাট এখানে কিন্তু সে ব্যাপারটা নেই। এখানে তুমি ক্লাইমেটোলজি পড়ে রাখছো মানে তুমি কিন্তু ওখানেতেও আমফান, সাইক্লোন বা রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা খুব স্ট্যান্ডার্ড করে তুমি লিখে আসতে পারবে। বোঝা গেল? এরপর হচ্ছে দেখো ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফি অর্থাৎ সমুদ্রবিদ্যা, সমুদ্র বিভিন্ন ফিচার, বিভিন্ন সঞ্চয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এবং সমুদ্রের লবণতার পরিমাণ বৃদ্ধির কারণগুলি কী কী, এই ধরনের যে ব্যাপারগুলো, সেইগুলো হচ্ছে সব ওশেনোগ্রাফি বা সমুদ্রবিদ্যার মধ্যে থাকে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি কি? এনভায়রনমেন্টাল জিওগ্রাফি তোমরা জানো, পরিবেশ সংক্রান্ত আলোচনা। পরিবেশ সংক্রান্ত বলতে তোমরা অবশ্যই এটা জানো, এই যে বিষয়টা, এটা তোমার ডব্লিউবিসিএস মেন পরীক্ষার একটা এনভায়রনমেন্ট পার্ট আছে, যেখানে 25 থেকে 30টা প্রশ্ন থাকে। সেটাও কিন্তু তুমি এখান থেকে খুব ভালোভাবে করে নিতে পারবে। এই বিষয়গুলোর জন্যই কিন্তু জিওগ্রাফির এত কদর বাড়ছে, খুব বাংলায় যদি বলি, কদর বাড়ছে। দেখো কার্টোগ্রাফি কী রয়েছে? কার্টোগ্রাফি সেটা হচ্ছে ম্যাপ রিলেটেড। কার্টোগ্রাফি অ্যাকচুয়ালি হচ্ছে যেটা যে সায়েন্সে ম্যাপ মেকিং করা হয়। বাট এখানে কি রয়েছে? এখানে কার্টোগ্রাফিতে রয়েছে দেখো রিমোট সেন্সিং, জিআইএস। তোমরা জানো রিমোট সেন্সিং মানে হচ্ছে রিমোট সেন্সিং, জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তার অ্যাপ্লিকেশন কী কী? ধরো জিপিএস এর অ্যাপ্লিকেশন পরীক্ষায় জানতে চাওয়া হলো।
জিপিএস মিন তোমরা জানো যে যেটাতে একটা কোঅর্ডিনেট সিস্টেম কে আমরা লোকেশন, যেটা সেই লোকেশনটাকে আমরা জানতে পারি। তোমরা এখন জানো ওলা, উবের, এগুলোতে সমস্ত কিছুতে নেভিগেশন সিস্টেম চলছে। এইগুলো মানে একটা অ্যাপ্লিকেশন, ধরো এই যে ওলা, উবের, এই সমস্ত ট্রান্সপোর্টে কমিউনিকেশন রয়েছে, বিভিন্নভাবে এই কার্টোগ্রাফি ইউজ হয়ে থাকে। এবং এখানেতে ম্যাপ প্রজেকশন রয়েছে, সেগুলো সবই কিন্তু ডেসক্রিপটিভ টাইপের, এখানে ডেসক্রিপটিভ করতে হয়। ওকে, আমি আসবো। তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে কার্টোগ্রাফি যেটা রয়েছে সেই কার্টোগ্রাফিতে কি কোনো ম্যাপ ড্রয়িং করতে হয় বা ম্যাথ করতে হয়? না, এগুলো কিছু করতে হয় না। এখানেতে যেটা রয়েছে সেটা পুরোপুরি বর্ণনামূলক কোশ্চেন থাকে, সেভাবে অ্যান্সারগুলো করতে হয়। হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি দেখো, ইকোনমিক জিওগ্রাফি রয়েছে, পপুলেশন জিওগ্রাফি রয়েছে। ইকোনমিক জিওগ্রাফি বলতে যেটা আমাদের অর্থনৈতিক ভূগোল, অর্থাৎ অর্থনৈতিক যে বিষয়গুলো, যেমন ধরো এগ্রিকালচার, এগ্রিকালচারের মধ্যে ধরো আমি একটা কথা বলি, ধরো গ্রিন রিভলিউশন রয়েছে। তো এই যে গ্রিন রিভলিউশন, এই গ্রিন রিভলিউশন অফ ইন্ডিয়া রয়েছে, তো ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তাহলে এই গ্রিন রিভলিউশনের যে কনসেপ্ট, এটা তোমার এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার তুমি এখানে পাচ্ছ কি, যে গ্রিন রিভলিউশন অফ ইন্ডিয়া, গ্রিন রিভলিউশন অফ ওয়েস্ট বেঙ্গল, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব কমন, মানে প্রত্যেকটার সঙ্গে রিলেটেড আমি বললাম। এবং এই কোশ্চেনগুলো ভালো করে করতে গেলে বা পড়তে গেলে যে কনসেপ্টগুলো তোমাকে আলাদা করে পড়তে হতো, সেই কনসেপ্টগুলোই রয়েছে কিন্তু পেপার ওয়ানে। আশা করি বুঝতে পারছো। পপুলেশন জিওগ্রাফি দেখো, এখানেও পপুলেশন জিওগ্রাফি মানে কি, পপুলেশন জিওগ্রাফি মানে তোমার সেন্সাস পড়তে হবে, সেন্সাস কি। তারপরে পপুলেশন জিওগ্রাফিতে সেটেলমেন্ট জিওগ্রাফি, ওকে। তারপরে রুরাল এরিয়ার যে রুরাল ক্লাসিফিকেশন, তারপরে আরবানের ক্লাসিফিকেশান। আচ্ছা, এই আরবান রুরাল ক্লাসিফিকেশান, এই আরবানাইজেশন, এই কনসেপ্টগুলো কি তোমার এখানে প্রয়োজন নেই? এখানেও প্রয়োজন আছে। ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়তে গেলে তোমাকে আরবানাইজেশন অফ ইন্ডিয়া, আরবানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এরকম আসবে, কোশ্চেন আসতে পারে। তারপরে সেটেলমেন্ট জিওগ্রাফি, এখান থেকে সোশ্যাল। তারপর সেটেলমেন্ট জিওগ্রাফি বললাম, আলাদা করে রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফি, এটা পপুলেশনের একটা অংশ। সেটেলমেন্ট জিওগ্রাফি সেটা আলাদা করে একটা ভাগ করে দেওয়া আছে, যেখানে কিছু মডেল রয়েছে, যে মডেলগুলো তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবে। একটা মডেল অন্য বছর অন্য একটা মডেল, এরকম করে মডেল কিছু আসে, সেগুলোকে আমাদের পড়ে নিতে হয় ডেসক্রিপটিভ হিসাবে। ওকে, তারপরে দেখো রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ রিজিয়ন বেস করে, অর্থাৎ রিজিয়নের যে ডেভেলপমেন্ট, সেটা রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, এবং আরবান প্ল্যানিং, রুরাল প্ল্যানিং, এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। এইগুলোও কিন্তু ওখানে কাজে লাগে, যে ইন্ডিয়ার বিভিন্ন রিজিয়ন সম্পর্কে আলোচনা। কারণ আমরা জানি দুটো রিজিয়ন, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ফাংশনাল। ওকে, ফাংশনাল। তো ফর্মাল রিজিয়ন হচ্ছে ন্যাচারালি যে রিজিয়নটা হয়ে থাকে, অর্থাৎ যেমন ধরো হিমালয় মাউন্টেন রিজিয়ন, একটা ফর্মাল রিজিয়ন। ফাংশনাল রিজিয়ন কাজের ভিত্তিতে একটা ভাগ করা রয়েছে, সেটাকে আমরা বলে থাকি ফাংশনাল রিজিয়ন। তো এই সমস্ত কনসেপ্টগুলো এখানে রয়েছে। এবার অ্যান্সার এনি 5 কোয়েশ্চেন অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। এরপর আমি যেটা আসছি, এই যে টোটাল বিষয়টা আমি বোঝালাম বা বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে একটা বিষয় তোমরা ভালো করে দেখো, এই যে কোশ্চেনের প্যাটার্নটা কী রয়েছে দেখো তো, অ্যান্সার এনি 5 কোশ্চেন অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। দেখো এখানে টোটাল কটা ইউনিট আছে? 5টা আছে। তো এই যে 5টা ইউনিট আছে, এই 5টা ইউনিটের মধ্যে বলা হচ্ছে যে 5 কোশ্চেন অ্যান্সার করতে হবে, অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। প্রত্যেকটা গ্রুপ থেকে অ্যাটলিস্ট 2টো করে কোশ্চেন নিয়ে, অর্থাৎ 2টো, এখান থেকে 2টো তুমি কোশ্চেন নিতে পারো। ওকে, নিয়ে তোমাকে টোটাল কটা অ্যান্সার করতে হচ্ছে? টোটাল হচ্ছে 5টা মানে একটা এখনও থাকছে। এই একটা কোশ্চেন তুমি কোথা থেকে নিতে পারো? ফিজিক্যাল জিওগ্রাফি থেকে করতে পারো, অথবা তুমি হিউম্যান জিওগ্রাফি থেকে করতে পারো। যার যেটা ভালো লাগে সেভাবে তুমি করবে। এরপর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এখানেতে বলে রাখি, দেখো এখানেতে তার আগে একটা কথা বলি, এই যে 5টা কোশ্চেন আছে, 40 × 5 সমান 200 নম্বর। ওকে, 200 নম্বরের কোশ্চেন। এখানে কোশ্চেন কেমন থাকে? 12 + 8 + 20 এরকম থাকতে পারে, 20 + 20 এরকম থাকতে পারে। অনেক সময় আমি দেখেছি যে 18 + 10 + 12 এরকম থাকতে পারে। অর্থাৎ এইভাবে কিন্তু ব্রেক করে কোশ্চেন থাকে, 3টে বা 2টো কোশ্চেন এভাবে থাকতে পারে। আমি যতটা দেখেছি এখনো পর্যন্ত, তোমরা একটু পরে আমি একটা কোশ্চেন দেখাবো, তোমরা বুঝতে পারবে যে এই যে 5টা কোশ্চেন 40 নম্বরের, এবং এনি 5 কোশ্চেন্স অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ, দুটো গ্রুপ থেকে, এখানেতে 5টা ইউনিট থেকেই 5টা করে প্রশ্ন থাকে, ওটা টোটাল 10টা প্রশ্ন থাকে। 5টা ইউনিট, এখান থেকে 5টা, এখান থেকে 5টা, টোটাল কটা প্রশ্ন থাকছে? 10টা। তাহলে 10টা কোশ্চেন থাকছে, তার মধ্যে করতে হচ্ছে কটা? এখানে 5টার মধ্যে 2টো,
এখানে 5টার মধ্যে 2টো, এবং এই দুটো গ্রুপের যে কোনো একটা জায়গা থেকে করতে হচ্ছে আমাকে। আমি যে কোনো জায়গা থেকে করতে পারি, ফিজিক্যাল থেকে করতে পারি, হিউম্যান থেকে করতে পারি, সেটা যে পরীক্ষা দেবে পরীক্ষার্থীর উপর ডিপেন্ড করছে। এখানে একটা জিনিস বলে রাখি, এই 5টা ইউনিট থেকে না 5টাই প্রশ্ন থাকে, আবার এই 5টা ইউনিট থেকে 5টাই প্রশ্ন থাকে, বোঝা গেল? তাহলে 5টা 10টা প্রশ্ন থাকে, তাহলে আমাকে অ্যান্সার করতে হচ্ছে কটা? কম্পালসারি 2টো, আবারও বলছি কম্পালসারি 2টো করতেই হবে, আর একটা আমি যে কোনো জায়গা থেকে করতে পারি। তাহলে আমি কি এখানে কয়েকটা ইউনিট আমি একটু কম করে পড়তে পারি, বাকি ইউনিটগুলো আমি যদি ভালো করে পড়ে নিই তাহলে কিন্তু আমার সুবিধা আছে। এখানেতে একটা ইউনিট আমি একটু কম করে পড়লাম, কম মিনস অতটা আমি জোর নাও দিতে পারি, একটা করে ইউনিট এখানে। ওকে, এটা কিন্তু করা যেতে পারে এই জায়গাতে, সেটা আমি পরে তোমাদেরকে আরও বিস্তারিত আলোচনা আমি করে দেবো, যখন তোমরা ক্লাসে থাকবে বা ক্লাস করবে যখন, তখন আমি বলে দেবো। পেপার 2তে দেখো রিজিওনাল জিওগ্রাফি, এখানেতে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কি রয়েছে, ধরে নাও ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে ক্লাইমেট, তারপরে ফিজিওগ্রাফিক ডিভিশন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। রিসোর্সের মধ্যে কী রয়েছে, রিসোর্সের মধ্যে একটু আগে বললাম যে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এই ধরনের রিসোর্স যেগুলো বেশ সেগুলো রয়েছে। ইকোনমির মধ্যে সেরকম ইকোনমি রিলেটেড রয়েছে। পপুলেশনের মধ্যে সেন্সাস, আরবানাইজেশন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, যেগুলো তোমরা অলরেডি কিছুটা কনসেপ্ট তোমাদের মেনে জন্য তোমরা যখন পড়ো তখন তোমরা পেয়ে গেছো, কিন্তু ওটা এমসিকিউ বেসড পড়াশোনা, আর এটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপারের জন্য পড়াশোনা। এই পেপারটা তুমি যদি ভালো করে করে রাখো বা পড়ে রাখো তাহলে তোমার এমসিকিউতে অনেকটাই হেল্প হবে, বোঝা গেল? এবার জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলও কিন্তু সেম কন্ডিশন রয়েছে, ফিজিক্যাল, রিসোর্স, ইকোনমি এবং পপুলেশন। এখানে একটা বিষয়, অ্যান্সার কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ টোটাল কোশ্চেন থাকছে কটা বলো? 10টা। 4, 5, 6, 7, 8, 9, 10টা, 10। ওকে, এবার এই 6 থেকে হচ্ছে তোমার গ্রুপ বি, আর 1 থেকে হচ্ছে এটা গ্রুপ এ মানে ইন্ডিয়ান জিওগ্রাফি, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই 1 নম্বরের যে কোশ্চেনটা আছে না, আর এই 6 নম্বরের কোশ্চেনটা, অর্থাৎ গ্রুপ বি এর প্রথম কোশ্চেনটা আর গ্রুপ এ এর প্রথম কোশ্চেনটা, এই দুটো হচ্ছে কম্পালসারি, অ্যান্সার করতেই হবে। এবং এই দুটো থাকছে কত করে? 40 নাম্বার করে। ব্রেক কিন্তু এরকম থাকতে পারে 18, 10, 12, 20, 20 এরকম থাকতে পারে। প্রথম 40, এটা 40, 6 নম্বর কোশ্চেনটাও 40, বাকি যেগুলো আছে সেগুলো থাকছে 30 করে। 30, এবার কটা করতে হচ্ছে দেখো, 2 ফ্রম গ্রুপ এ, অর্থাৎ এখানে 30 দুটো, আবার এখানে হচ্ছে 30 দুটো। তাহলে এখানেও একটা অপশান থাকছে যে কোনো একটা বিষয়কে বা কোনো একটা ইউনিটকে আমি একটু কম করে পড়ে আমি করতে পারি, মানে করা যায় আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, পরে আমি আলোচনা করে দেবো এগুলো ডিটেলসে, এবং পরে আরও ডিটেলস আমি বলে দিতেও পারি এগুলো যে কী কীভাবে করতে হবে তোমাদেরকে, অবশ্যই বলে দেবো তোমাদের। তো এই ছিল সিলেবাস। দেখো খুব ইন্টারেস্টিং, কারণ ফিজিক্যাল জিওগ্রাফি যদি আমি পড়ি তাহলে জিওগ্রাফি ইন্ডিয়াতে কাজে লাগছে, হিউম্যান জিওগ্রাফি যদি আমি কনসেপ্ট ক্লিয়ার করে রাখি জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে কাজে লাগছে, অর্থাৎ প্রত্যেকটা পুরো ইন্টারকানেক্টেড, এবং সিলেবাসটা এমনভাবে সাজানো আছে যেখানেতে খুব ইন্টারেস্ট থাকবে এবং বুঝতে পারলে খুবই ভালো। কিছু কিছু জায়গা আছে যেগুলোকে মুখস্থ করতে হয়, কিন্তু সেগুলো বুঝে মুখস্থ করার জায়গা। ওকে, বুঝে মুখস্থ করার জায়গা, এগুলো সুন্দর করে তোমাদের যখন পরপর তোমরা প্রিপারেশান নেবে তখন তোমরা এগুলো ভালো করে আরও বুঝতে পারবে। ওকে, এরপরে আমি আসছি দেখো যে কোশ্চেনের ব্যাপার, যেটা আমি বলেছিলাম সেটা সত্যি কিনা। দেখো এখানে দেখো কতগুলো কথা বলে রাখি যে অ্যান্সার লেখার সময় ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ইংলিশে অথবা বাংলাতে। ওকে, লিখতে হবে দুটো পেপারই, কেউ একটা পেপার ইংলিশে লিখলো অন্য পেপার বাংলা, এরকম হবে না, চলবে না। ওকে, আবার কেউ একটা পেপারে একটা কোশ্চেন ইংলিশে একটা কোশ্চেন বাংলা, এভাবে চলবে না। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে কিছু জিওগ্রাফিক্যাল টার্ম রয়েছে, ধরো যেমন প্লেট টেকটনিক্স, পাত সঞ্চালন, এটা হচ্ছে বাংলা পাত সঞ্চালন। ওকে, তো কেউ যদি প্লেট টেকটনিক্স, কেউ যদি পয়েন্টস করে প্লেট টেকটনিক্স দিয়ে তারপরে সে লেখে, আবার যদি কেউ পাত সঞ্চালন বলে লেখে, এটা হচ্ছে কি, এটা যদি ইংলিশ ভার্সানে কেউ লেখে তাহলে তাকে এইটাতেই লিখতে হবে, কিন্তু বাংলা ভার্সানে যদি কেউ লেখে, অর্থাৎ বাঙালি ল্যাঙ্গুয়েজে যদি কেউ লেখে তাহলে সে পাত সঞ্চালন অথবা প্লেট টেকটনিক্স দুটোই সে লিখতে পারে, এখানে কিন্তু সেভাবে সমস্যা নেই। বাট তুমি এর ভিতরে যে কন্টেন্ট, সেই কন্টেন্টের মানে ল্যাঙ্গুয়েজটা টোটালটা তোমাকে একই ল্যাঙ্গুয়েজে করতে হবে, অর্থাৎ এটা ইংলিশ মানে এটা ইংলিশে করতে হবে, আর বাংলা মানে তুমি বাংলাতে পয়েন্ট করতে পারো বা ইংলিশে পয়েন্ট করতে পারো, কিন্তু লেখা তোমাকে বাংলাতেই করতে হবে। বোঝা গেল? এটা গেল একটা প্রশ্ন থাকে সবার মধ্যে, জন্য ক্লিয়ার করে দিলাম আমি ব্যাপারটা। এরপরে ছবি আঁকার কথা বলে সুইটেবল স্কেচ। দেখো সুইটেবল কখনো কিন্তু
মানে প্রয়োজন নেই জোর করে ডায়াগ্রাম দেওয়া, এরকম কোনো ব্যাপার নেই। যেমন ধরো আমি একটা কথা বলতে পারি, ধরো একটা ডায়াগ্রাম রয়েছে এরকম, মানে আমি রিভারের একটা হয়তো ডায়াগ্রাম আমাকে করতে হবে, সেরকম ডায়াগ্রাম বলতে কি এরকম, আমি এই জাস্ট এরকম করে দিলাম, এরকম করে দিয়ে আমি এরকম করে আমি এদিকে রিভারকে দেখিয়ে দিলাম, দিয়ে আমি বললাম এটা রিভার, ওকে। তো এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে লোয়ার পার্ট, অর্থাৎ লোয়ার পার্ট, মানে এটা হচ্ছে প্লেন রিজিয়ান, এখানে ডিপোজিশন বেশি হয়। হচ্ছে মিডিল পার্ট, এখানে ট্রান্সপোর্টেশন বেশি হয়, আর এখানে ইরোশন। দিয়ে নিচে আমি এরকম লিখে দেবো ফিগার 1, ওকে, রিভার ডট ডট ডট, যা কিছু রয়েছে সেই রিলেটেড লিখে দিতে হবে এখানেতে। তো এইভাবে কিন্তু এগুলো ডায়াগ্রাম করতে হয়। আবার ধরো তুমি কোথাও একটা ইন্ডিয়ার ম্যাপ ড্র করতে চাইছো, তোমাকে সেভাবে ইন্ডিয়ার ম্যাপ এরকম একটা ড্র করে দিতে হবে। তুমি যদি বলো শুধু পেনিনসুলা ইন্ডিয়াটা আমি ব্যাখ্যা করবো, তাহলে এরকম করে তুমি এখানে পেনিনসুলা ইন্ডিয়াটা এভাবে দেখিয়ে দিলে। এই হচ্ছে ম্যাপের ব্যাপার। এখানেতে সেরকম কিন্তু কোনো বিশাল কিছু তোমাকে করতে হবে বা এই ব্যাপারটা এরকম নেই। ধরো ইন্ডিয়াটা আমি এরকম যদি করি একটা, দিয়ে আমি যদি বুঝিয়ে দিই এখানেতে যে এটা ডেকান প্লেটু, ছোটো নাগপুর প্লেটু, ওকে, এখানে হচ্ছে মেঘালয় প্লেটু, আর একটু নিচে হবে মেঘালয় প্লেটু, এরকম করে দিলাম। বা এটা ডেজার্ট এরিয়া, এটা হচ্ছে কোস্টাল এরিয়া, লিখে দিলাম এরকম কোস্টাল এরিয়া, এখানে দিয়ে দিলাম এরকম করে লাক্ষাদ্বীপ, এরকম। মানে এইভাবে তোমাকে ইন্ডিয়া একটা, ধরো আমি একটা ইন্ডিয়ার ম্যাপ ড্র করে দিলাম। এই যে ব্যাপারটা, এই জিনিসটাকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমি এরকম শুধু একটা ডায়াগ্রাম করব, ফিগার দিকে নিচে করবো, এই জিনিসগুলো রয়েছে এখানে। এখানে তো অন্য কিছু কিন্তু প্রপার স্কেচ, অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে আমি এভাবে লিখবো, বুঝে গেল? এরপরে দেখো এখানেতে যে এই যে ইংলিশ এবং এই যে বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজের কথা বললাম। এরপরে দেখো আমি বললাম যেটা, সেটা হচ্ছে স্কেচ এবং ডায়াগ্রামের কথা, সুইটেবল। এবং এখানে দেখো এনি 5 কোশ্চেন টেকিং অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ, দুটো এইচ গ্রুপ থেকে। দেখো এখানেতে এটা আছে জিওমরফোলজি থেকে, এখানে দেখো ক্লাইমেটোলজি থেকে আছে, 3 নম্বর দেখো এনভায়রনমেন্ট থেকে আছে, 4 নম্বর কার্টোগ্রাফি থেকে আছে, 5 নম্বর ওশেনোগ্রাফি থেকে আছে। তো প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে কোশ্চেন আছে তো। এখানে বলেছে কি অ্যাটলিস্ট 2, তাহলে এখান থেকে দুটো কোশ্চেন করতে হবে, কারণ আমি দুটো ইউনিট জিওমরফোলজি আর যদি আমি ক্লাইমেটোলজি বা ওশেনোগ্রাফি খুব ভালো করে পড়ি তাহলে আমি অ্যান্সার করে আসতে পারবো। এছাড়াও এখানে বলে রাখি ক্লাইমেটোলজিটা, মরফোলজি, এরকম 3টে ইউনিট ভালো করে পড়ে রাখলে যদি কোনো একটা কোশ্চেনের সঙ্গে পার্ট কোশ্চেন অন্য কোশ্চেন দেয় বা অন্য ইউনিটে দেয়, তখন আমরা সেগুলো করে আসতে পারবো। ঠিক সেম পজিশন এখানেও আছে, 5টা কোশ্চেন আছে, দেখো 5টা কোশ্চেন 5টা ইউনিট থেকে আছে কিন্তু, হ্যাঁ। তাহলে আমাদের এখানেও সেই সেম পজিশন, সেম বিষয় লাগে। আর কিছু বললাম আগেই যে এরকম মডেল রয়েছে, যেমন ওয়েবার মডেল, হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, তো এইরকম কিছু মডেল রয়েছে যেগুলোকে আমরা জাস্ট বুঝে পড়ে প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে আমরা লিখে আসতে পারবো, ওকে। এরকমই কোশ্চেন থাকে। পেপার 2তে দেখো এখানেও সেই একই, ইংলিশ এবং বেঙ্গলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। এখানেও সেই প্রত্যেকটা ইউনিট থেকে সেভাবেই কোশ্চেন করা থাকে। এবং এখানেও আমি বলেছি আগেই যে প্রথম কোশ্চেনটা কম্পালসারি 40 নম্বরে, দেখো এখানে 40 নম্বরে ব্রেক করা আছে, 10, 20, 5 + 5 এরকম আছে। আবার দেখো এখানে 10, 15, 5 এরকমও থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন ভাবে এটাকে ভাঙা থাকে। এবং যে কোনো আমি এখানে করতে পারি কি, আমার প্রথমের যে কোশ্চেনটা, অর্থাৎ 1 নাম্বার যে কোশ্চেনটা এবং 6 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে কম্পালসারি, আমাকে অ্যান্সার করতেই হবে, ওকে। এবারে এটা পপুলেশন থেকে বা ফিজিক্যাল থেকে বেশি থাকে, আমরা দেখেছি অনেক সময়। তো সেগুলো পরে আমি আরও ডিটেলসে আলোচনা করে দেবো। তো এখানে নাম্বারগুলো ব্রেক করা থাকে, এভাবে আমরা কিন্তু অ্যান্সারগুলো করে আসতে পারি এই জায়গাতে, ওকে। তো এই ছিল মোটামুটি সিলেবাসটাকে আলোচনা করা এবং কোশ্চেনের সাথে তোমাদের একটা লিঙ্ক করে দেওয়া। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কী কী পড়তে হবে, কী কী রয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি যে তোমরা বেঙ্গলি এবং ইংলিশ দুটোভাবে পড়তে পারো, বাট হ্যাঁ, টার্গেট ওয়াইজ, মানে 2022-এ মেন পরীক্ষাতে যে টার্গেট রয়েছে সেভাবে আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ কোনো ইউনিট আমাদের মনে হতে পারে যে এই জিনিসগুলো এবার ইম্পর্টেন্ট রয়েছে, এবারে সেগুলো আমরা খুব ভালো করে পড়বো এবং সেভাবে আমরা স্ট্র্যাটেজি হিসাবে আগাবো, খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। এবং বুঝতেই পারছি এত সাবজেক্ট থাকে, এত বিষয় পড়তে হয়, তার মধ্যে জিওগ্রাফি অপশনালকেও আমাদেরকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। তো দেখো সবাই, জিওগ্রাফি অপশনাল যদি তোমাদের ভালো লাগে, পড়তে ভালো লাগে, যদি বুঝে পড়তে ভালো লাগে, হ্যাঁ, মুখস্থ করে অনেকে পারে, বাট সেটা
ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করছে কে কীরকম, তার উপর ডিপেন্ড করছে। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা জিওগ্রাফিকে অপশন হিসেবে চুজ করতে পারো। বাট বলে রাখি, রেগুলারিটি মেনটেন করা উচিত এবং সবার সিলেবাসটাকে খুব ভালো করে বুঝে পড়াশোনা করা উচিত, এবং মক টেস্ট দেওয়া, লেখা প্র্যাকটিস করা খুব গুরুত্বপূর্ণ। এখানে ক্ষেত্রে একটা বলে রাখি, কথাটা যখন আসলো যে ফুল মার্কস 200 নম্বর, কিন্তু টাইম হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে অ্যান্সারগুলো লিখতে হবে। সুতরাং সেইভাবে একটা কমপ্লিট জিনিস, যেখানে ফুল কনসেপ্টটাকে আমি খুব কম সময়ের মধ্যে লিখে আসতে পারবো এবং স্ট্রাকচারাল একটা অ্যান্সার করে আসতে পারবো, সেভাবে কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো করতে হবে। যাই হোক, দেখা হবে নিশ্চয়ই তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। অল দ্য বেস্ট, টাটা।